দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে কথা হবে এই অনুষ্ঠানে। দিনের শিরোনামগুলো প্রথমে বলছি, এরপরে অতিথিদের সঙ্গে পরিচিত হব, আলাপ করব। ধানমন্ডিতে বিএনপির পদযাত্রাকে ঘিরে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, উত্তেজনা হয়েছে, গাড়িতে আগুন লেগেছে, আগুন দেওয়া হয়েছে, আটক হয়েছে বেশ কয়েকজন এবং এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করা হয়েছে। পতন আজ করতে পেরে সরকার তীব্র মাত্রায় বেপরোয়া হয়ে উঠছে, এই অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বিএনপির এক দফা ষড়যন্ত্রের অংশ, দলটিকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হবে বলেছেন জনাব ওবায়দুল কাদের। এদিকে বিএনপি নেতার ওই মন্তব্যে, রাজশাহীতে যে মন্তব্য করেছেন, ওই মন্তব্যের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস। মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার। আর কিছু সময়ের মধ্যেই এই প্রচারের কার্যক্রম শেষ হবে। 350 কেন্দ্র সেখানে ঝুঁকিপূর্ণ বলেছেন ইলেকশন কমিশনার জনাব আলমগীর। র্যাবের মহাপরিচালকের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। দিনে আরেকটি খবর, বিভিন্ন জেলায় বজ্রপাতে আজকে 19 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নরসিংদীতেই মারা গেছে 5 জন। ঢাকায় 100 কিলোমিটারের বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির আভাস আছে। ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ করে ওয়াসার চেয়ারম্যান পদ হারানোর ঘটনাকে শুট দ্য মেসেঞ্জার বলে উদ্বেগ জানিয়েছে টিআইবি। বলেছে অভিযুক্তদের সুরক্ষা দেওয়া হয়েছে এবং এটি উদ্বেগজনক। এটি টিআইবির একটি বিবৃতির মাধ্যমে এটি জানানো হয়েছে, বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে আর নিষেধাজ্ঞা দেবে না, এই আশা করেছেন, এই দাবি করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এইগুলো দিনের প্রধান খবর। আমরা আজকে প্রধান যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তার মধ্যে অবশ্যই গাজীপুর সিটি নির্বাচন এবং পরবর্তীতে যে সিটি নির্বাচনগুলো হতে যাচ্ছে তার সামগ্রিক পরিবেশ এবং এর মাধ্যমে আমরা আগামী দিনে যে রাজনীতির অঙ্গনে যে উত্তেজনা, যে বাকযুদ্ধ, যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ এবং প্রস্তুতি এবং দলগুলোর ভাবনা নিয়ে আলাপ করব। পরিচিত হব অতিথিদের সঙ্গে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাইরে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র জার্নালিস্ট জনাব সোহরাব হাসান, স্বাগত আপনাকে। জুম প্ল্যাটফর্মে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক, সুজন। স্বাগত আপনাকে ডক্টর বদিউল আলম মজুমদার। শুনতে পাচ্ছেন আশা করি? নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। জি, আমরা দিনের ঘটনাগুলো নিয়ে আলাপ করব। রাজধানীতে কিছু রাজনৈতিক হয়েছে, উত্তেজনা হয়েছে, সংঘাত হয়েছে। তবে আপনি যেহেতু নির্বাচনকে ঘিরেই অনেক ব্যস্ততা এবং কার্যক্রম আপনার রয়েছে সুজনের হয়ে, গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণার সময় শেষ হচ্ছে মধ্যরাতে, বৃহস্পতিবার ভোট। আপনি নিশ্চয়ই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এ নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই শুরুতেই। গাজীপুরে সিটি নির্বাচন হচ্ছে, এবার তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে। আগে দুটো নির্বাচন হয়েছে, 2013 সালে একবার নির্বাচন হয়েছে, 2018 সালে আরেকবার নির্বাচন হয়েছে। 2013 সালের নির্বাচনটি ছিল প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, সেটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর 2018 সালের নির্বাচনটি নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে বলে এটা অনেকে এটাকে আখ্যায়িত করেছেন। তো এবারকার নির্বাচন ভিন্নভাবে হচ্ছে। 2013 এবং 2018 সালের দুই নির্বাচনেই বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আছে এবং আওয়ামী লীগের যে প্রধান বিদ্রোহী প্রার্থী ছিল তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তার মা তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এখানে বিএনপির প্রার্থী নেই এবং তাই এটা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় না, যেখানে বিশ্বাসযোগ্য বিকল্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় না, তাকে সত্যিকার অর্থে নির্বাচন বলা যায় না। কারণ নির্বাচনে মানে বেছে নেওয়া, বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়া। তো এই নির্বাচনটা শান্তিপূর্ণ হতে পারে, কিন্তু এই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, কারণ এই নির্বাচনে কোনো বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বী নেই। আমরা আশা করব যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে এবং নির্বাচন কমিশন এটাকে মডেল নির্বাচন করতে চেয়েছে। এটা মডেল নির্বাচন হবে না, কারণ এটা
এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন নয় জি, এবং এটা পরিষ্কার। গ্রহণযোগ্য নির্বাচন না। তবে এটা শান্তিপূর্ণ হতে পারে এবং অনেকগুলো সুষ্ঠু নির্বাচনের যে মানদণ্ডগুলো অনেকগুলো পূরণ হতে পারে, কিন্তু তবুও এটা গ্রহণযোগ্য হবে না। জি, ক্রেডিবল আপনার বক্তব্য পরিষ্কার সূচনাতে শুনলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া উনি বলছেন যে একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না, কাজে এটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলা যায় না। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? আমি যেটা মনে করি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির অসংখ্য দর্শক বিন্দুকে। আমি বদিউল আলম মজুমদার সাহেবের বক্তব্য শুনেছি। উনি 13 সালে নির্বাচনটি সুষ্ঠুভাবে হয়েছে, 18 সালে নিয়ন্ত্রিত নির্বাচনের কথা বলেছে, আর এবারে নির্বাচনটি বলছে যে নির্বাচন সুষ্ঠুভাবেই হবে। তবে প্রতিদ্বন্দ্বিতা বা মানে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেরকম প্রার্থী উনি বোঝাতে চাচ্ছেন ওরকম প্রার্থী নেই, কিন্তু যারা এখন প্রার্থী হিসেবে আছেন তাদের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যা সুষ্ঠুভাবে নির্বাচনটি হবে উনি এটা প্রত্যাশা করছে এবং এটা মডেল নির্বাচন হিসাবেও উনি মনে করছে। না, উনি বলছেন যে নির্বাচন কমিশন বলেছে না, উনিও এটাকে অনেকটা সমর্থন করছেন, মানে endorse করছেন যে হবে করছে। কিন্তু আমি যেটা মনে করি যে এই ধরনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সাধারণত এক সময় এটা দলীয়ভাবে হতো না, দলের প্রার্থী হিসাবে মানে ইনডাইরেক্টলি মনোনয়ন দেওয়া হতো বা দলের সমর্থনে, যেটা আমরা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে দেখেছি, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশনগুলোতে পর্যায়ক্রমে এটা দলীয়করণ করা হয়েছে। একটি দল নির্বাচন বর্জন করেছে, বিএনপি, তারা নির্বাচনে আসছে না বিদায় হয়তো তাদের প্রার্থী তারা দেয় নাই, কিন্তু এরপরও স্থানীয় সরকারকে তো চালাতে হবে। পৌরসভার মেয়র জনগণের যে স্থানীয় সরকারের যে ডিমান্ডগুলো সেটা মেয়রের মাধ্যমে, কমিশনারদের মাধ্যমে হয়ে থাকে। আমরা কিন্তু বিএনপি প্রার্থী না দিলেও বিএনপির সমর্থক যারা আছে তারা তো এই নির্বাচনে কাউকে না কাউকে ভোট দিবে। যেমন আমরা দেখেছি যে এখানে মেয়র প্রার্থী আজমত আলী সাহেব নির্বাচন করছেন, পাশাপাশি গতবারের মেয়র জাহাঙ্গীর সাহেবের মাও নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এমনকি জাহাঙ্গীর সাহেবের মনোনয়নপত্র বাতিল হওয়াতে উনি মায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তো সেটাও তো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে দৃশ্যমান যে দুজনেই কিন্তু নির্বাচনে লড়ছে এবং এই দুজনকেই কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্র্যাকটিক্যালি ওখানে কী হচ্ছে আমরা সেটা জানছি না। তাছাড়া ওয়ার্ড কমিশনারগুলো যেখানে দেখা যাচ্ছে যে বিএনপি সমর্থিত অনেক ওয়ার্ড কমিশনারও কিন্তু সেখানে কাউন্সিলর, যেটা ওনারা নির্বাচন করছেন, কারণ এই নির্বাচনগুলোতে মানুষ খুব আনন্দ পায়। আমরা যখন ছোটোবেলায় এই নির্বাচনগুলো দেখতাম, আমি চৌমুহনীতে পৌরসভা নির্বাচনে আমরা দেখেছি যে আমরা যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, আমরা এই সমস্ত নির্বাচনে আমরা নির্বাচনের ক্যাম্পে গিয়ে বসতাম, চা খেতাম, দেখতাম। আমরা হয়তো ভোটার ছিলাম না, কিন্তু মজা যেটা বলেন এই আমেজটা এখন নেই তো না, সেটা তো এই আমেজটা শেষ হয়ে গেছে এরশাদের আমলে। যখন এরশাদ ক্ষমতা আসলেন তখন আমরা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনগুলোতে কেন্দ্র দখল, ভোট দখল কিন্তু তখনই আরম্ভ হলো। এরপরে যখন আবার 90 সালে এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই সময় থেকে আবার কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ফেরত আসতেছিল যে মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোই আস্তে আস্তে আবার নির্বাচনমুখী হচ্ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছিল। কিন্তু আমরা আবার দেখলাম যে সেই জায়গা থেকে কিন্তু মানুষ কিছুটা ভোটাররা এখন ভোট কেন্দ্রে মানে উপস্থিতিটা কমে গেছে। এটা কোনোভাবে কাম্য না। আমরা মনে করি যে এই যে এমনকি এই নির্বাচনগুলো আমার মনে হয় মানুষের স্বতঃস্ফূর্ততা, এটা তো যেহেতু জাতীয় সংসদের নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে স্থানীয়ভাবে জনগণের যদি সম্পৃক্ত হয় তাহলে একটা ক্রেডিবল নির্বাচন হবে বলে আমি প্রত্যাশা করি। জি, জনাব সরওয়ার হাসান। আমাদের রাষ্ট্র, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র যেভাবে চলার কথা, যেভাবে হওয়ার কথা, তার উল্টো হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বা পরবর্তী আরও 4টি নির্বাচন বা জাতীয় নির্বাচন, মানে কোনোটাই কি বলবো যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এবং যে পরিবেশে হওয়ার কথা কোনো একটি দল আসেনি, সেটাই কিন্তু এখানে বড় সমস্যা না। এখানে বড় সমস্যা হলো ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা যে কোনো নির্বাচনে, এবং বাংলাদেশের মানুষ নির্বাচনকে দেখে উৎসব হিসেবে। 2008 সালের নির্বাচনে সর্বোচ্চ মানে টার্নআউট বা ভোট পড়েছে সেটা হচ্ছে 87%। এর আগে 74, 73 এবং আমাদের সর্বশেষ যদি দেখি যে চট্টগ্রামের একটি উপনির্বাচনে 14% ভোট। মানে এটি কেন হবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু গাজীপুর বা অন্য 4 সিটি বা জাতীয় নির্বাচনের বিষয়টি। আমাদের রাজনৈতিক নেতৃত্ব কে
কোন দল বর্জন করেছে, কোন দল কোন কোন দল অংশ নিয়েছে, এখানেও 8জন মেয়র প্রার্থী আছেন, সিটি কি বলে কাউন্সিলর প্রার্থী অনেক কয়েকশো। মানে নির্বাচনটা যেভাবে হওয়ার কথা সেটা হচ্ছে না। নির্বাচন কমিশন সে ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারছে না। এটার জন্য কি কমিশনকে দায়ী করা চলে? পুরো ব্যবস্থা আমাদের রাষ্ট্রকেই দায়ী করে। কমিশন হয়তো পার্টলি, মানে কমিশন যেহেতু নির্বাচন করে, কমিশন একটাই করতে পারতো যে নির্বাচন না করা। এবং আরো কিন্তু নির্বাচন কিভাবে না করে থাকবে, কারণ এটা তো একটা স্থানীয় সরকার নির্বাচন, এটা তো স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকলে স্থানীয় নির্বাচন কমিশন সংবিধানে যেটা আছে যে প্রতিযোগিতামূলক হতে হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বা মানে আমাদের নির্বাচন বলতে কি, আপনার 10 জনের মধ্যে আপনি বাছাই প্রক্রিয়া, নির্বাচন তো একটা বাছাই প্রক্রিয়া। তাই বাছাই প্রক্রিয়ার মধ্যে যে প্রক্রিয়াটাই যদি সৎ, সুষ্ঠু এবং স্বচ্ছ না হয়, তাহলে তো আপনার এটা নির্বাচন হলো না। সেটি করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব আছে, ব্যবস্থাপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব আছে। সরকার মানে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। আজকে জাহাঙ্গীর আলম সাবেক মেয়র অনেক কথা বলেছেন, তার ক্ষোভের কথা, তার বেদনার কথা, এবং তিনি নির্বাচনী প্রচারে গেছেন যেখানে বাধা পেয়েছেন, তার গাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু 2018 সালে কিন্তু তিনি প্রার্থী ছিলেন সরকারি দলের নৌকা মনোনীত। তার প্রতিদ্বন্দ্বীদের প্রতি কী ব্যবহার করা হয়েছে, তার প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী এজেন্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগের রাতে এবং সকালে তুলে নিয়ে 100 মানে কি বলে গাজীপুর জেলার সীমানার বাইরে তাদের রেখে আসা হয়েছে। মানে এই যে মানে আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক সংস্কৃতি, মানে এটা যদি না বদলানো যায়, তাহলে একটা নির্বাচন মানে আমরা যদি জোর করে ভালো করি, মানে সবাই মানে একটা জবরদস্তিভাবে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এক ধরনের জবরদস্তি। যে একটা বিরতিতে যাব, তার আগে আমি একটু ডক্টর মজুমদারের কাছে আরেকটু শুনে আসতে চাই। আপনি কিছুটা আশাবাদের কথা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, কিন্তু অন্যান্য দিক দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এটা শান্তিপূর্ণভাবেই হবে, সুষ্ঠুভাবেই হবে বলে আপনি মনে করছেন। তাহলে মানে হয়তো এটাকে কি আপনি যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না সেটার জন্য কি এটা এই নির্বাচন নিয়ে আপনার কোনো উৎসাহ মানে থাকবে না, বা ভোটারদের উৎসাহ থাকবে না মনে করছেন? এটাকে তো নির্বাচনই বলা চলে না। নির্বাচন হবে বেছে নেওয়া বিশ্বাসযোগ্য বিকল্পের মধ্যে থেকে। বিশ্বাসযোগ্য বিকল্প মানে কি, যাদের সমসুযোগ থাকে। যেমন আপনি ধরেন এই ট্যাপের পানি, 1 গ্লাস ট্যাপের পানি আর 1 গ্লাস আপনি যদি সিদ্ধ পানি, এই দুটোর মধ্যে যদি আপনি বেছে নেওয়ার সুযোগ দেন, আপনি কোনটা বেছে নেবেন? কেউ তো ট্যাপের পানি বেছে নেবে না। তো তাহলে তার বিকল্প হলো না, তাহলে ইলেকশন হলো না। আপনি যদি এর পরিবর্তে যদি আপনি এটা তো ডক্টর মজুমদার, এটা তো একটা সার্কামস্ট্যান্সিয়াল রিয়ালিটি যে একটা দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাট প্রসেস মানে অনেক সময় বলে না যে শো মাস্ট গো অন। ওকে, কেন সিদ্ধান্ত নিয়েছে? রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কেন? তাদের একটা আদর্শ থাকে, তাদের একটা কর্মসূচি থাকে। এই কর্মসূচি আদর্শ বাস্তবায়িত হবে তারা যদি ক্ষমতা যেতে পারে। ক্ষমতা যাওয়ার জন্য একমাত্র পথ হলো নির্বাচন। তো নির্বাচনে না করা তো তাদের জন্য অনেকে আবার ধরেন যে যারা সমালোচক তারা হয়তো বলছেন যে এইসব স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে চিন্তা করছেন, জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা করছেন, তারা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অতটা উৎসাহী বা অতটা গুরুত্ব দিচ্ছেন না। এই ধরনের সমালোচনা কি আপনার কাছে কতটা গ্রাহ্য মনে হয়? না, এটা রাজনৈতিক দল নির্বাচন হলো তাদের কুচকাওয়াজ অনেকটা। এই যে স্থানীয় নির্বাচন, যে তাদের যুদ্ধের জন্য তাদের ওই যে জাতীয় নির্বাচন হলো তাদের যুদ্ধ বলতে পারেন, ওই অর্থে, রূপক অর্থে। আর এর জন্য কুচকাওয়াজ হলো তাদের স্থানীয় সরকার নির্বাচন। তো তারা যদি কুচকাওয়াজে অংশ না নেয়, তাহলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হবে না। তাই এইসব নির্বাচন তাদের জন্য করার আগ্রহ থাকাই স্বাভাবিক। তাহলে স্থানীয় ভোটারদের কাছ থেকে কি তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে যারা অংশগ্রহণ করছে না? সেই আশঙ্কা কি তাদের আছে? জি, আবার বলেন। যারা অংশগ্রহণ করছে না, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না, যাদের কারণে অংশগ্রহণ না করার কারণে কি যারা করছে না তারা কি স্থানীয় ভোটারদের কাছ থেকে বা জনগণের কাছ থেকে কি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে? সেই ঝুঁকি তারা তো নিচ্ছে, এবং তারা মনে করে যে হয়তো তারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা ওই যে বেশি জনসমর্থন হারাবে নির্বাচন অংশগ্রহণ না করার থেকে। এটা তাদের সিদ্ধান্ত।
কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করাই স্বাভাবিক রাজনৈতিক দলের পক্ষে। কিন্তু সেখানে নির্বাচনী মাঠটা সমতল হইতে হবে, সবার সুযোগ থাকতে হবে। যেমন এই যে আপনি যদি একটা, আমি আগের উদাহরণ যে দিয়েছিলাম, আপনি একটা বোতলের পানি আর যদি আপনি সিদ্ধ পানি, সেটা পরিষ্কার, তাহলে বেছে নেওয়ার সম্ভাবনা থাকে। সেটা পরিষ্কার। আমরা একটা বিরতিতে যাব, কিন্তু শেষ প্রশ্ন হচ্ছে এইটা এই পর্বে, সেটা হলো যে নির্বাচন কমিশন যেভাবে ভোটটি আয়োজন করছে বা প্রস্তুতি যেভাবে নিচ্ছে, এবং একজন কমিশনার বলেছেন যে এটা উপমহাদেশের মধ্যে একটা খুব ভালো মডেল নির্বাচন হবে বলে আশা করেছেন, আবার আজকে বলেছেন যে প্রায় 350 কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকি হওয়ার, যেখানে প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে আপনার ভাষায়, যেখানে ঝুঁকিপূর্ণ হওয়ার কি কারণ দেখছেন? না, এখন ঝুঁকিপূর্ণ আছে, কারণ কাউন্সিলর পদপ্রার্থী আছে এবং একজন বিদ্রোহী প্রার্থী আছে, তার পেছনে একজন শক্ত ব্যক্তি আছে যিনি আগের মেয়র ছিলেন। তাই ঝুঁকিটা কিছুটা আছেই। কিন্তু যে এই নির্বাচনে যে শান্তিপূর্ণ হবে হয়তোবা, কিন্তু এই নির্বাচনে কিন্তু জনগণের উপস্থিতি, আমার মনে হয় ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে না, এবং এর মাধ্যমে জনগণের সম্মতি, নির্বাচন এবং গণতন্ত্র মানে হলো জনগণের সম্মতির শাসন, জনগণের সম্মতিও প্রতিষ্ঠিত হবে না, দুর্ভাগ্যবশত। জি, ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচনই আসলে আলোচনার কেন্দ্রে, এবং রাজনৈতিক বিরোধ বা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না সেগুলোর মূল কেন্দ্রে কিন্তু এটি। আজকেও বিএনপি তাদের পদযাত্রা কর্মসূচি করেছে এবং সেখানে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, বাসে আগুন লেগেছে, টিয়ারশেল একেব হয়েছে। জনাব সোহরাব হাসান, এটা একই কথা, মানে পরিস্থিতি কি একটু বিএনপি মাঠ গরম করার চেষ্টা করছে বলে মনে করছেন কিনা? শুধু বিএনপি না, সরকারি দল, বিরোধী দল সবাই মিলেই মাঠ গরম করার চেষ্টা করছে এবং ভাবছে যে যুদ্ধের প্রস্তুতি চলছে। এখন যুদ্ধটা সামনে, কে কিভাবে যুদ্ধে অবতীর্ণ হবে, কে কিভাবে অপরপক্ষকে মোকাবেলা করবে তার মহড়া চলছে বলতে পারি, ড্রেস রিহার্সাল যে কোনো। কিন্তু দেখুন, আমরা 51 বছর হয় স্বাধীন হয়েছে, একটা নির্বাচন কিভাবে হবে এটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সরকারি ও বিরোধী দলের, তারা ঠিক করতে পারেননি। একবার তত্ত্বাবধায়ক আনি, একবার তত্ত্বাবধায়ক ভাঙি, একবার গণ অভ্যুত্থান করি। গণতন্ত্রের জন্যই তো এরশাদের বিরুদ্ধে 90 যে গণ অভ্যুত্থান হয়েছে তো গণতন্ত্রের জন্য। আজকে গণতন্ত্রের চেহারা কি? নির্বাচন সংবিধানে আছে যেহেতু 5 বছর পর পর হবে, কিন্তু গণতন্ত্রটা তো থাকতে হবে। গণতন্ত্র মানে কিন্তু একটু থামে, আপনাকে সুন্দর কথা প্রসঙ্গ তুলেছেন, 5 বছর পর পর নির্বাচন হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের এখানে সভাপতি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, ওনাদের একটা মানববন্ধন কর্মসূচিতে যেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছিল সেটার প্রতিবাদে ওনারা মানববন্ধন করেছেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বক্তব্য রেখেছেন, প্রো ভিসি বক্তব্য রেখেছেন, তার উপস্থিতি একজন শিক্ষক একটি বক্তব্য দিয়েছেন যে নির্বাচন না করে আরও 5 বছর সরকারের মেয়াদ কন্টিনিউ করা যায় কিনা সেটার প্রস্তাবনা রেখেছেন। আপনারা কি এটা কি আপনাদের পক্ষ থেকে কি ধরনের কোনো বক্তব্য, নাকি এটা উনি ব্যক্তিগতভাবেই বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। 19শে মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ উনি একটি বক্তব্য রেখেছেন যে জননেত্রী শেখ হাসিনাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করে কবরে পুঁতে ফেলা হবে, এই ধরনের একটি বক্তব্য রেখেছেন কঠিনভাবে। এখন একটা জেলা বিএনপির সভাপতি এই ধরনের বক্তব্য দেওয়ার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকালকে একটি মানববন্ধন করেছি। আমাদের উপাচার্য, আপনি যেটা বলেছেন, উপাচার্য মহোদয় ছিলেন, আমাদের প্রোপাচার্যরা ছিলেন, আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সাধারণ শিক্ষকরাও ছিলেন। ডক্টর জামাল যে বক্তব্যটা দিয়েছেন এটা শিক্ষক সমিতির বক্তব্য না। উনি ওনার গবেষণা লব্ধ থেকে উনি এটা মনে করেন বিধে একজন শিক্ষক হিসাবে উনি হয়তো এই বক্তব্যটা দিয়েছেন, কিন্তু শিক্ষক সমিতি তার এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না। যেহেতু ওই অনুষ্ঠানের সভাপতি আমি ছিলাম এবং সঞ্চালনা করেছিলেন ডক্টর জিনাতুদা, আমরা শিক্ষক সমিতি থেকেও আজকে আমাদের সাথে অনেক মিডিয়া কথা বলেছে, আমরা একই ধরনের বক্তব্য দিয়েছি। এটা শিক্ষক সমিতির বক্তব্য না, উনি যেভাবে বলেছেন এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। জি, আমি প্রসঙ্গক্রমে কথাটা জানি না, নিজামুদ্দিন ভূঁইয়া, অধ্যাপক নিজামুদ্দিন ভূঁইয়া তার মতো ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টা হচ্ছে কি, ন্যায় অন্যায়ের মধ্যে কিন্তু নিরপেক্ষ থাকার সুযোগ নেই।
একটা অন্যায় ঘটছে সেটাকে হয় আমি নীরব থেকে তাকে এটা নীরব থাকাও কিন্তু বলেন যে এটা আমাদের বক্তব্য নয়। হ্যাঁ, কিন্তু এই ঘটনাটা এই বক্তব্যটা যে ঠিক নয়, মানে এটা যে গণতন্ত্রের পরিপন্থী, এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু বলেনি। আমি মনে করি যেটা বলা উচিত ছিল। একইভাবে রাজশাহীতে যে বিএনপির যে নেতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে এবং হুমকি দিয়েছে, এক ধরনের কবরস্থানে পাঠানো মানে তো হুমকি, আচ্ছা, প্রাণনাশের হুমকি। তার বিরুদ্ধে বিএনপির আনুষ্ঠানিকভাবে দল সংগঠন থেকে নিন্দা করা উচিত ছিল। এর সাথে তারা কোনোভাবে এটি ব্যক্তিগত মত এটা বলা তো এক ধরনের অনুমোদন করা, এক ধরনের এটাকে প্রশ্রয় দেওয়া, অনুমোদন না হলেও অনেকে আবার এটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে স্লিপ অফ টাং। একজন বলছে, আমি দেখলাম যে স্লিপ অফ টাং হিসেবে না, আমি যেমন দেখলাম যে রাজশাহী বিএনপির যে নেতা এবং কেন্দ্রীয় নেতাও মিজানুর রহমান মিনু, তিনি বলেছেন, তিনি সম্ভবত দেশের বাইরে আছেন, তিনি বলেছেন এটি ঠিক হয়নি, নিন্দা করেননি। কিন্তু দেখুন, বাংলাদেশের, আমরা বলি যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা কেন হস্তক্ষেপ করবে, এখানে স্পষ্ট ভাষায় বিবৃতি দিয়ে মার্কিন দূতাবাস এটা নিন্দা করেছে। তার মানে এটা দেখেছে তারা সত্য মিথ্যা এবং দিন ও রাতের মধ্যে তার পার্থক্য আছে। এটা কিন্তু আমরা পছন্দ করি বা না করি, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস থেকে বিবৃতিতে এটা নিন্দা জানানো হয়েছে। আওয়ামী লীগ নিশ্চয়ই খুশি হবে। আবার তারা অন্য কোনো ব্যাপারে সত্য ভাষণ দিলে এটা বিএনপির পক্ষে গেলে বিএনপি খুশি হবে। আমাদের এই দ্বিচারিতা, এই দীনতা, মানে এর থেকে বেরিয়ে আসার উপায় কি? মানে এটা একজন যে শিক্ষক বলেছেন, একদিক থেকে আমি খুব অন্যায়ও দেখি না, কারণ নির্বাচন যেভাবে হচ্ছে, এটা যদি নির্বাচন না হয় তাহলে এই মহড়া দেওয়ার কী প্রয়োজন? উনি যদি এটা ভেবে দেখেন যে এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে নির্বাচনে, যে নির্বাচন তো যেন রায়ের প্রতিফলন ঘটনা, সেদিক থেকে বললে তো এক ধরনের। কিন্তু নির্বাচনের ব্যবস্থার প্রতি পার্সপেক্টিভ থেকে আপনি দেখছেন, তিনি তো গণতন্ত্রের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। যারা ক্ষমতায় আছে তারা আজীবন ক্ষমতায় থাকে, কিন্তু কোভিডকালীন সময় সরকার ঠিকমতো কাজ করতে পারেনি, এগুলো যুক্তি হিসেবে এসেছে। আমি তো বললাম যে উনি ওনার গবেষণা লব্ধ থেকেই উনি ওনার তথ্যটি দিয়েছেন। তো কোভিডকালীন সময়, ইউক্রেনের সংকট, এই সংকটে দেশের নেতৃত্ব যারা দিচ্ছেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের, তাদের আচরণ, তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল, যে কি বলে এক ধরনের মানবিক অনুভূতি, মানবিক আচরণ, সেটি তো দেশবাসী পাচ্ছে না। মানে তাদের, আপনি প্রতিদিন যদি পত্রিকা এবং টেলিভিশনের নেতারা যে ভাষায় কথা বলেন, আমরা অবশ্যই নিন্দা করি যে এই বিএনপি নেতা, কিন্তু আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলেছেন যে তিনি তার প্রতিপক্ষদের সম্পর্কে বলেছেন, তার দলেরই, যে সুশীলদের বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া উচিত। মানে এটাও তো একই ধরনের ভাষা। মানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এই ভাষায় কথা বলবেন, এই ভাষায় আমাদের শিক্ষা দেবেন, যেই ভাষায় নতুন প্রজন্মের যারা আছে তারা এই ভাষা শিখবে। তো আপনি যে বলেন যে আমেরিকা নিন্দা জানিয়েছে, এটা আমেরিকা কি এইসব স্টেটমেন্টের নিন্দা করবে? মানে করা উচিত, কিন্তু করা উচিত বলছেন। আমি কেন প্রশ্ন করলাম সেটা হচ্ছে যে তাহলে আমরা তো ওয়ে আর ইনভাইটিং, যে এখানে উনি নিন্দা করলেই কি আর না করলেই কি? আপনি বলছেন যে বিএনপি করেন, নিন্দা করার একটা বিষয় আছে, এখানে আরেকটা ব্যাপার আছে। নিন্দা করাটা প্রয়োজন না। এখন তো উনি ওনাকে জাস্টিফাই করার জন্য, বিকজ দেয়ার আর সার্টেন ইস্যুস যেখানে মনে হচ্ছে যেন তারা, দুটো বিষয়। আমি পরবর্তী যে উদাহরণটা দিলাম সেটা অনির্দিষ্টভাবে, যে যারা সুশীল, আর এখানে কিন্তু দেশের প্রধান নির্বাহী তাকে নাম ধরে বলেছেন যে তাকে মানে চলে যেতে হবে, বা তাকে হত্যা করার হুমকি দিয়েছে, কবরস্থানে পাঠাবেন। আচ্ছা, যাই হোক, এটা ধরে নিলাম প্রাণনাশের, আমাদেরই নিন্দা করা উচিত। ধন্যবাদ যে আপনি এটা বলেছেন। আওয়ামী লীগ তো, বিএনপি যদি ওই দিন এটা নিন্দা করতো বা এটা প্রত্যাখ্যান করতো, তাহলে পরদিন তো আওয়ামী লীগ এই প্রতিবাদ সমাবেশের সুযোগ পায়, আমরা করতাম, প্রয়োজন ছিল না। বিএনপি নিন্দা করবে কিভাবে? বিএনপি, আমাদের রাজনীতিটা এই পর্যায়ে কেন চলে যায়? আর এই পর্যায়ে যখন দেশের রাজনীতি চলে যায়, তখন কিন্তু গণতন্ত্র কাজ করে না। আর গণতন্ত্র যদি কাজ না করে,
তাহলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। না, আমি যেটা বলবো যে ড্যান মজিনাকে আমরা দেখেছি যে গত নির্বাচনে কি ভূমিকা পালন করেছে। পিটার হাসকে দেখেছি সম্প্রতি বিএনপির সাথে একটা সম্পৃক্ততা ছিল, কিন্তু সম্প্রতি বিএনপির বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা অস্বস্তিতে ফিল করছিল বিদায় তারা একটা বিবৃতি দিয়েছে যে এটা কোনোভাবে কাম্য না এবং এটা নিন্দাও প্রকাশ করেছে। কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে যদি এই নিন্দা প্রস্তাবটি আসতো তাহলে আমরা মনে করতাম যে তারা সঠিক পথে রাজনীতি করছে। একজন দেশের প্রধানমন্ত্রীকে ওনারা 2004 সালের 21শে আগস্টের ঘটনা আপনারা জানেন যে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য বিএনপি যে নীল নকশাটি করেছিল তারেক রহমানের নেতৃত্বে, সেই ঘটনার ধারাবাহিকতায় কিন্তু আপনার 19শে মের যে ঘটনাটি একই সূত্রে গাঁথা। তো সুতরাং এই ঘটনাটিও তো কিন্তু কালকে আমি একটু থামে আপনাকে, কালকে একজন অতিথি এসেছিলেন যে বলেন যে 21শে অগাস্ট নিয়ে যে আপনারা ক্ষমতাসীন রুলিং পার্টির কে দায়ী করছেন। তো কোনো দল যখন ক্ষমতায় থাকে তখন এই ধরনের ঘটনার জন্য যদি তাকে দায়ী করা যায়, তখন উনি উদাহরণ হিসেবে কয়েকটা ঘটনা তুলে ধরলেন যে আওয়ামী লীগ সময়ে হলি বেকারি ঘটনা ঘটেছে, পিলখানার ট্র্যাজেডি ঘটনা ঘটেছে, শুড দে রেসপন্সিবল দি রুলিং পার্টি যে তাদের সময় এই ঘটনা ঘটেছে, পিলখানার ঘটনা ঘটেছে, সুতরাং রুলিং পার্টি এটার সঙ্গে জড়িত ছিল, রুলিং গভর্নমেন্ট জড়িত ছিল। এটা মানে তথ্য এভিডেন্সিয়াল উনি যেটা দিয়েছে, আমি ওনার বক্তব্য শুনিনি, আপনার থেকে যেটা শুনলাম, হোলি আর্টিজানের ঘটনায় মেট্রো রেল আমাদের এখানে চালু হবে, এটা মানে আধুনিক যোগাযোগ মাধ্যম, যাতায়াতের ব্যবস্থা হবে, সেটাকে নস্যাৎ করার জন্য 6 জন প্রকৌশলীকে হত্যা করা হয়েছে। এমনকি যার কারণে আমাদের 2 বছর আমাদের মেট্রো রেলের কাজ বন্ধ ছিল। পরবর্তী পর্যায়ে করোনার কারণে আরও সময় না হলে আমরা আরও 3 বছর আগে কিন্তু আমাদের মেট্রো রেল চালু হতো। 2022 সাল থেকে কিন্তু আমরা মেট্রো রেল 21 সাল থেকে আমরা মেট্রো রেলে চলতে পারতাম, সেটা দেশ পিছিয়ে যায় নাই। এগুলো তো ধরেন বিক্ষিপ্ত ঘটনা। এখন ধর কিন্তু এই ঘটনাটি, যে ঘটনাটি গতকাল 19 তারিখে হয়েছে, এটা তো প্রকাশ্যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি নেতৃবৃন্দ ওনাকে হত্যা করা হবে, ওনাকে কবর দেওয়া হবে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং বিএনপির পক্ষ থেকে যদি না এগুলোকে জাস্টিফাই করার কোনো সুযোগই নাই, জাস্টিফাই, কিন্তু ওই যে ওনারা বলেন যে স্লিপ অফ টাং বা কথার পেছনে কথা, মাঠের বক্তৃতা, যেমন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়া হবে, কথার কথা, এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। এগুলা তো কিছু কিছু বক্তা এমন সময়, অনেক সময় শব্দ চয়নটা ঠিক, শব্দ চয়নটা কিন্তু একটা বিশাল ব্যাপার। না সিরিয়াসলি এটা তো অবশ্যই বড় ব্যাপার। আমরা একটু প্রসঙ্গটা যে আলাপ করতে যাচ্ছিলাম, আমরা যুক্তরাষ্ট্রের বিবৃতি দিয়েছে সেটা সবাই ওয়েলকাম করবে, কারণ এটা তারা যৌক্তিকভাবে এই ধরনের একটা অভিমত দিয়েছে। কিন্তু এখন বিএনপি তার প্রতিক্রিয়া জানায় নেই বা ওইভাবে কিছু নিন্দা জানায় নেই বা ওইভাবে সিরিয়াসলি অন্যরাও তেমন প্রতিক্রিয়া জানায়নি। তো তা জানানোর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র উনি যেটাকে ধন্যবাদ দিলেন, এটা কি এরকম যে যুক্তরাষ্ট্র সম্পর্কে সম্প্রতি যে ধরনের অভিযোগ এসছে সরকারের তরফ থেকে যে তারা তাদের আচরণ সরকার ফ্রেন্ডলি নয় এবং তারা নানা রকম চিন্তাভাবনা করছে, তো এগুলোর কারণে কি যুক্তরাষ্ট্র একটু কোণঠাসা বোধ করছে যে যেটা আমাদের কি বলবো নিরপেক্ষতা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, অর্থনৈতিক, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, তাতে যুক্তরাষ্ট্র বেকায়দায় আছে, যুক্তরাষ্ট্র কোণঠাসা আছে, এটা ভাবা বোকার স্বর্গে বাস করা। কেন জিও স্ট্র্যাটেজিক যে এখন যে গ্লোবাল যে জিও স্ট্র্যাটেজি, আচ্ছা বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে আমরা কোনখানে লড়াই করেছি যে যুক্তরাষ্ট্র এটা চেয়েছে আমরা দেইনি বা আমরা এটা রাজি হইনি, কৌশলগত সম্পর্ক হয়েছে। আমরা এখন আইপিএস এ যোগ দেওয়ার কথা বলিনি, আইপিএস এ যোগ দেওয়ার কথা বলিনি, কিন্তু আইপিএস এর বিরুদ্ধেও বলিনি। বিষয়টি হচ্ছে যে ভূ রাজনীতিতে বাংলাদেশ এই সুযোগটা নিতে পারত, নিচ্ছেও অনেকখানি, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো রাষ্ট্রের সাথে আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু রাজনীতির, মানে যে নির্বাচন অভ্যন্তরীণ, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি। নিজামুদ্দিন ভাই বললেন যে যুক্তরাষ্ট্র ড্যান মজিনা কি ভূমিকা নিয়েছিলেন, পিটার হাস কি ভূমিকা নিয়েছিলেন, অন্য পক্ষও কিন্তু বলবেন যে সুজাতা সিং কি ভূমিকা নিয়েছিলেন। এই ভূমিকা নিতে আমরা দিচ্ছি কেন? প্রশ্নটা তো এটা। এই যে বারবার এই যে ক্ষমতাধর হোক আর ক্ষমতাহীন রাষ্ট্র বারবার আমাদের নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ পাবে কেন? আমরা এমন কিছু, যুক্তরাষ্ট্রের নির্বাচনও তো প্রশ্নবিদ্ধ, আপনি 2000 প্রশ্নবিদ্ধ বলেন, তারা কিন্তু এটা রিয়াক্ট করে না। আপনি বলেন, আপনি পেপার লিখেন, আপনি বই লিখে বলেন, এমনকি আপনি যুক্তরাষ্ট্রে যেও সেমিনার করতে পারেন, কারণ তাদের এখানে গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে, তার বলা যায়। কিন্তু আমরা এখানে কি করি, আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখাই, এটি মানে কি বলে
এটি অভ্যন্তরীণভাবেও এটা ভদ্রচিত নয়, অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায়, এবং কি বলে বৈদেশিক ক্ষেত্রে তো বটেই। আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে, এবং সমাধান করতে হলে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি দল, বিরোধী দল একসঙ্গে বসতে হবে। আওয়ামী লীগ বলছে যে বিএনপি নির্বাচনে আসুক, আবার বলছে এটা সন্ত্রাসী দল, আবার বলছে যে এরা স্বাধীনতা বিরোধী, তাহলে তাকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানান করে। এবং আসলে পরে ইঙ্গিতও দেওয়া হচ্ছে যে তাদেরকে 14 মতো কয়েকটা মন্ত্রণালয় আমরা অফার করতে পারি, ইঙ্গিত এটা এখন আর বলছে না। এটা 2013-তে গেছে। না আপনাদের কাগজে তো ইন্টারভিউতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডল সদস্য শেখ সেলিম বলছেন যে এই সংবিধানের ভেতরেও একটা সমাধান হতে পারে, যেমন যদি 20 জন সদস্য 20 জন 20 সদস্যের মন্ত্রিসভা থাকে, তার মধ্যে বিএনপি 2 জন হতে পারে, সবকিছুই হতে পারে। আর এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক, নির্দলীয়, এটা প্রয়োজন হয় কেন? প্রয়োজন তখনই হয় যে যখন দলীয় সরকার দলীয়ভাবে নির্বাচনটাকে ব্যবহার করতে চায়। এটা যদি না চায়, এর থেকে যদি বিরত থাকে, তাহলে কোনো সমস্যা থাকে না। তাহলে তো আমরা এই আলোচনা এখন করতাম না, আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়তো উচিত না। এটাতে কি এই যে অর্থ ব্যয়, মানে অর্থের অপচয়, সময়ের অপচয়, রাষ্ট্রের অপচয়, এটা আমরা কেন করছি, কি করছি? আমাদের রাজনৈতিক নেতৃত্ব কোথায় নিয়ে যাচ্ছে দেশকে? আমরা রাজনৈতিক প্রসঙ্গ এবং গাজীপুর ইলেকশন নিয়ে কথা বলছিলাম। আরেকটা প্রেসিং ইস্যু এখন খুব মানুষকে, মানে এটা ইকোনমিতে কিছু প্রেশার তো আছে, এবং সবসময় এটা বলা হচ্ছে যে কোভিড, তারপরে ইউক্রেন যুদ্ধ, এখন ডলার সংকট, আজকে তো হাইয়েস্ট একটা প্রাইস হয়েছে ব্যাংকিং রেটে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাজারের যে চিত্রটা, সেটা মারাত্মকভাবে মানুষকে এফেক্ট করছে। এখানে একটা নিয়ন্ত্রণ, চিনি বলেন বা পেঁয়াজ বলেন বা নিত্যপণ্যের বিষয়গুলো বলেন, এখানে কি মনে হচ্ছে যে খুব, মানে কি বলবো, যে পরিকল্পিত কোনো মনিটরিং, পরিকল্পিত কোনো চিন্তা, কোনো প্রভাব বাজারে আছে? নেই, এবং আরও এই বিভ্রান্তি তৈরি হচ্ছে এ কারণে যে এক মন্ত্রী এক কথা বলেন। একজন মন্ত্রী বলছেন যে এখনই পেঁয়াজ আমদানি করা উচিত, একজন বলছেন যে এখন আমার দেশের কৃষকদের বাঁচানোর জন্য এখন আমদানি করার দরকার নেই, মজুতদাররা পেঁয়াজ মজুত করেছে, এই কারণে দাম বাড়ছে। তাহলে মজুতদারদের কাছ থেকে পেঁয়াজটা বের করে আনতে হবে, তো সেটা তো সরকারের দায়িত্ব। তো সেটি যদি না পারে, এবং তাহলে কি হবে? মানুষের মধ্যে উদ্বেগ বাড়বে, আরও পেঁয়াজ, ভোক্তারা পেঁয়াজ যা পারে সেটা কিনে রাখবে, যে দাম আরও বেড়ে যাবে এবং বাজার অস্থিতিশীল হবে। চিনির ক্ষেত্রেও তাই। মানে এই যে, মানে আসলে তো যারা সরকার সুশাসনের দিকে দৃষ্টি না দিয়ে, জবাবদিহির দিকে দৃষ্টি না দিয়ে, বাজারের দিকে দৃষ্টি না দিয়ে, তার কিন্তু একটাই স্লোগান বা একটাই বক্তব্য, বিএনপিকে ঠেকাও বা বিরোধী দলকে ঠেকাও। মানে আমরা যদি 5 বছর ধরে এটাই করে যাই, আর বিএনপিরও তো কাজ হচ্ছে সরকারকে ঠেকাও, মানে নির্বাচন করতে না দেওয়া বা নির্বাচন না করা। মানে এর থেকে বেরিয়ে না আসলে বাংলাদেশের মানুষের মুক্তি নাই। আমাদের ভোক্তা অধিকার আইন আছে, আমাদের বাজার মনিটরিং করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত টহল দিচ্ছে। টিসিবির মাধ্যমে আপনার কম টাকায় তেল, তারপর চাল, তারপর আপনার চিনি, লবণ, ডাল অনেকগুলো দেওয়া হচ্ছে। কিন্তু এরপর দুঃখজনক হলো সত্য, আপনাকে আমাদের প্রতিবেশী ভারতে চিনির দাম 42 রুপি। তারপরে আপনার আমাদের এখানে গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকা কেজি হয়ে গেল। তারপরে দেখেন আপনার ভারতে হলো 250 রুপি। তাহলে চিন্তা করেন আমরা পাশাপাশি একটা দেশ, কিন্তু আমাদের এখানে তারপরে আপনার দেখেন এই যে পেঁয়াজের দামটা এখন 70-80 টাকা হয়ে গেছে, যেটা মন্ত্রী বলছেন যে 40-45 বেশি হওয়া উচিত না। আমাকে মন্ত্রী নিজেই সন্দেহ প্রকাশ করছেন কোথাও না কোথাও এটা মজুত করা আছে। তাহলে যদি মজুত করা থাকেই, তাহলে এটা অনুসন্ধান করা উচিত। এবং একটা সিন্ডিকেটের হাতে আমরা দেখছি তেল এবং আমাদের চিনি, এটা কিন্তু আমরা সবসময় দেখি কয়েকটা কোম্পানির হাতে কিন্তু এটা মানে কুক্ষিগত করা আছে, এবং কি তারাই বাজারটা উঠায়, তারাই বাজারটা নামায়। আমার মনে হয় সেখানে সরকারের কঠিনভাবে মনিটরিং করতে হবে। কারণ আপনি এমনিতে দ্রব্যমূল্যের দাম, আপনার করোনার পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্ব বাজারেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আমাদের দেশ না, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পাশাপাশি আমাদের দেশও, কিন্তু তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক স্ট্রং। তারা হয়তো
এটাকে কোনোভাবে সহনশীলভাবে এটা নিতে পারে, মেনে নিতে পারে বা তারা গ্রহণ করতে পারে। কিন্তু আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের পক্ষে এটা খুবই কঠিন। আজকে দেখেন টিসিবির কারণেই কিন্তু 1 কোটি লোক উপকৃত হচ্ছে বিদায়, বা 2 কোটি বা 3 কোটির পরে 1 কোটি লোক যদি পেয়ে থাকে, তার 3 জন সদস্য থাকলে হয়তো 2-3 কোটি লোক উপকৃত হচ্ছে। ব্যালেন্স করা আমি আপনাকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যে কোনো বিজনেসে যে কোনো কার্যক্রমে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা ব্যাপার আছে। আপনি দেখেন যে এই অভিযোগটা কেন আসে, যে আপনি মুখে মন্ত্রী বলছে যে কারসাজি হচ্ছে, কেউ না কেউ সিন্ডিকেট করছে, কারো না কেউ এটা করছে। প্রতিটা পণ্য যখন এরকম বাজার মূল্য দ্রব্য বেড়ে যাচ্ছে, তখন কিছু একটা উদাহরণ মানে কি একটা কথা বলে অজুহাত দিয়ে সেখানে তারা পার পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাস্তব সমস্যা যেটা হচ্ছে যে এখন যিনি আপনার আইন প্রণেতা, তিনিই ব্যবসায়ী, তিনিই অ্যাডমিনিস্ট্রেটর, তিনিই রেগুলেটর, তিনিই ব্যাংকার, তিনিই ব্যাংকার, মানে এটা কি একটা কি বলে একটা আনহোলি একটা নেক্সাসের মধ্যে পড়ে যাচ্ছে না এই বিজনেস ওয়ার্ল্ড, যেখানে মানুষজনের স্বার্থ সরাসরি জড়িত? আপনি কি মনে করেন? না, আমি আপনার সাথে একমত পোষণ করি এই কারণে যে দেখেন আজকে রাজনীতিতে আমাদের 80% ব্যবসায়ী কিন্তু আছে পার্লামেন্টে। রাজনীতিবিদদের কাছে কিন্তু এখনো রাজনীতি নেই, অনেকটা বলা যায় সব দলেই। শুধু উনি পার্লামেন্টে বসবেন, আবার উনি ভোজ্য তেলের আইন প্রণয়ন করবেন, এমনকি উনি নিয়ন্ত্রণ করবেন। এটা খুব দুঃখজনক। আমার মনে হয় সরকারকে এই সমস্ত জায়গায় কঠিন আইন করা উচিত। আমি কোরিয়ার একটা এক্সাম্পল দিই। কোরিয়াতে একসময় মানি লন্ডারিং করতেন এক ধরনের ব্যবসায়ীরা। যখনই ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিল কয়েকজনকে, ওখানে চিরতরের জন্য ক্যাপিটাল মানে আপনার মানি লন্ডারিং বন্ধ হয়ে গেল। আমাদের দেশে এখন সময় এসেছে মানবতাকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে বাঁচানোর জন্য কিছু কিছু কঠোর আইন প্রয়োগ করতে হবে। এবং আইন যখন প্রয়োগ করবে, আপনি দেখেন এখন অ্যাসিড নিক্ষেপ করা হয়। একসময় তো আমরা পাড়ায় পাড়ায় দেখলাম যে অ্যাসিড নিক্ষেপ, যখন আইন করে মৃত্যুদণ্ড বিধান করা হলো, এমন কয়েকজনকে শাস্তি দেওয়া হলো, এখন আর অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে না। কিন্তু এটা কিন্তু আমরা মেনে নিয়েছি। এমনিভাবে আমাদের এখন সময় এসেছে সরকারকে এই সমস্ত জায়গায়, আমার মনে হয় সব জায়গায় সহনশীল হওয়া যায় না, এই সমস্ত জায়গায় কঠিন পদক্ষেপ নিতে হবে। কারণ এরা তো মানে মানুষরূপে দানব, যারা মানুষকে ঠকিয়ে, মানুষকে অবরুদ্ধ রেখে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে এটাকে মানুষের কষ্ট দিচ্ছে। এটা তো এটা মানবতার মধ্যে পড়ে, নিষ্ঠুরতার মধ্যে পড়ে। জি জনাব সরোয়ার হোসেন। না, ভয় হয়ে যে বললেন, কাজটা করবে কে? সরকারের দায়িত্ব। সরকার মানে তো এই সরকার যদি আবার নিয়ন্ত্রণ করে থাকে, আপনি যাদের সিন্ডিকেট বলেন, আপনি যাদের ব্যবসায়ী চক্র বলেন, তারাই যদি নিয়ন্ত্রণ করে থাকে তাহলে তো হবে না। সরকারে না, কিছু ব্যবসায়ীর কারসাজিতেই কিন্তু কেউ না কেউ তাদেরকে ইনডাইরেক্টলি প্রশ্রয় দিচ্ছে। সরকার এটা কেন করবে? বাণিজ্য মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রী প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে এটার বিরুদ্ধে, বাণিজ্য সচিব সংগ্রাম করে যাচ্ছে, প্রধানমন্ত্রী মনিটরিং করছে, তাদেরকে বলছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রতিকার হচ্ছে না কেন? গলতটা দূর করতে হবে। কঠোর আইন করলে, আইন চোরাচালানের বিরুদ্ধে কিন্তু কঠোর আইন আছে, চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে এখন ওরাই বন্ধ করেছে। এবং তারপরে যে একেবারে আসে না তা নয়, কিন্তু কথা হচ্ছে আমরা যেটা চাই, যেমন এই সরকারে আমরাই জঙ্গি দমন হয়েছে না, হয়েছে, সরকার চেয়েছে বলে হয়েছে, কিন্তু মাদক হয়নি কেন, সন্ত্রাস হয়নি কেন? সরকারের আন্তরিকতার অভাব আছে। না, মাদকের কথা বললে শোনেন, মাদক তো পৃথিবীর সব দেশের, অনেক উন্নত দেশগুলো তো এখনো মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেক দেশে পেরেছে পুরোপুরি, অনেক দেশে এখনো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা উন্নত দেশগুলো তার নাম বলতে চাই না, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু সে সমস্ত দেশও কিন্তু মাদকের কারবারিরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, মাদক মানে গ্রহণ করছে। কিন্তু সে দেশে পুলিশ কর্মকর্তার সস্ত্রীক ইয়াবা সহ ধরা পড়ে না। সুতরাং আপনার শস্যের ভিতরে ভূত থাকলে এটা দূর করা যাবে না। আপনার বুঝতে হবে যে কোথায় সমস্যাটা আছে, সেটা চিহ্নিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আপনি এসআইর কথা বললেন, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের একজন পুলিশ একজন পয়েটকে কিভাবে হত্যা করেছে সেটা দেখলেন না? সেটা তো বিচারও হয়েছে। না, আমাদের এখন যারা গ্রেপ্তার হয়েছে আপনি দেখেন তার চাকরি থাকে কিনা, প্রমাণিত হলে তার চাকরি থাকবে না, কবে হবে সেটাও তো একটা প্রশ্ন। না, এটা তো একটা আইনি প্রক্রিয়া চলছে। আমার মনে হয় না যে এই জায়গায় সরকার 1 বছরের মধ্যে বিচার হয়েছে। এই যে ফ্লয়েডের 1 বছরের মধ্যে বিচার হয়েছে, কিন্তু আমাদের বিচার তো দীর্ঘসূত্র। আপনি আমরা এই প্রসঙ্গ শেষ করতে পারবো না। আপনি জেনোসাইড নিয়ে একটা ডেলিগেশনের কথা বলছিলেন,
না, এটা হচ্ছে যে জেনোসাইড নিয়ে যখন ইউরোপীয় একটা প্রতিনিধি দল আসছে, এখানেও আলোচনা হচ্ছে জেনোসাইড, এখানে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টারও আছে, গণহত্যা মুক্তিযুদ্ধ জাদুঘর গণহত্যা নিয়ে কাজ করছে। এটা হচ্ছে যে দুটো, একটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি, এই স্বীকৃতির একটা হচ্ছে একাডেমিক জগতের এক ধরনের স্বীকৃতি, বুদ্ধিবৃত্তিক জগতে, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। রাষ্ট্রীয় স্বীকৃতি ভারত ছাড়া কোনো রাষ্ট্র আমাদের দেয়নি, কিন্তু এটি জানানো, মানুষকে জানানো যে ৭১-এ কী ঘটেছিল, ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, তারপর ২ লাখ মা বোন নিগৃহীত হয়েছে। এর মধ্যে একটা ইতিবাচক দিক যেটা হলো পাকিস্তানের এই রাজনৈতিক সংকটের মধ্যে কিন্তু ইমরান খান বলছেন যে ৭১-এ সেনাবাহিনী যে অন্যায় অবিচার করেছে সে কারণেই বাংলাদেশ হয়েছে, এবং সেই অন্যায় অবিচার এখনো তার দেশের সেনাবাহিনী করে যাচ্ছে। সুতরাং এই যে কিন্তু ইমরান খানের প্রশ্ন তুলে, ইমরান খান তো এখন আবার সেই আলোচনার জন্য প্রস্তুত বলছেন যে কোনো, মানে এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে, অভ্যন্তরীণ রাজনীতির কারণে। কিন্তু ৭১-এ যে অন্যায়টা হয়েছে সেটা তো স্বীকার করেছে, এটা পাকিস্তানের একজন রাজনীতিক এবং সাধারণ মানুষের মধ্যে এখন নতুন একটা বার্তা পৌঁছে গেল। আমার মনে হয় যে সবাই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, এটা অবশ্যই, এমনকি যে হত্যাকাণ্ডগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এর আপনার ২৬শে মার্চ ২৫শে মার্চে কালো রাত্রিতে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমাদের শিক্ষকদের হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কর্মচারীদের হত্যা করা হয়েছে, বিডিআর পিলখানা এবং কি আপনার রাজারবাগ পুলিশ ক্যাম্পে যেভাবে হত্যা করা হয়েছে, এটা তো ওই দিনে, এমনকি ওই চিত্রগুলো তো আছে। এরপরে পর্যায়ক্রমে ৯ মাস যুদ্ধে তারা শহীদ হয়েছে। হ্যাঁ, ১৪ ডিসেম্বর স্বাধীনতা বিজয়ের ২ দিন আগে শিক্ষকদের ধরে নিয়ে রাজারবাগ বধ্যভূমিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, রায়ের বাজার বধ্যভূমিতে। তো সুতরাং এই জেনোসাইড, এই দাবিটাও কিন্তু আমরা দাবি করে আসতেছি, আমরা ঐক্যবদ্ধভাবে করা উচিত। না, আমি বলি আমাদের যেমন রাজনৈতিক ভাষা আন্দোলনের স্বীকৃতি আমরা পেয়েছি, আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস যেটা ইউনেস্কো প্রতি স্বীকৃত হয়েছে, আমরা পাবো একদিন পরে। এমনকি আমরা ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি যেভাবে স্বীকৃত হয়েছে ১৭ মাস ইউনেস্কো কর্তৃক, আমাদের জেনোসাইডও অবশ্যই স্বীকৃতি আসবে, এটা আমরা সেই প্রত্যাশা রেখে আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করছি। জনাব সরওয়ার হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন।